Dear students, now we have come to the final unit, that is Unit 3 of The Passing Away of Bapu. Before I begin Unit 3, I would like to remind you that Unit 2 was all about the funeral procession of Gandhi, the importance of work in Gandhi's daily schedule and in his value system, as well as in the lives of thousands of his followers. Now let's start with Unit 3. এখন Unit 3 শুরু করা যাক. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. Funeral বা অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন বাদে একটা স্পেশাল ট্রেন, সেই ট্রেনে করে গান্ধীজির চিতাভস্য এলাহাবাদে পাঠানো হয়েছিল. The compartment was decked with flowers. ট্রেনের কম্পার্টমেন্টটা ফুল দিয়ে সজ্জিত ছিল. People on the train sang bhajans. ট্রেনের মানুষেরা ভজন গাইছিলেন. People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. ওই ট্রেনের মধ্যেকার মানুষেরা আর কাঁদছিলেন না. লাস্ট দুটো ইউনিটে যে সরোফুল পিকচার অফ দ্য কান্ট্রিম্যান আমরা দেখেছিলাম, সেখান থেকে যেন আলোকের দিকে একটা যাত্রার ইঙ্গিত আমরা পাচ্ছি. মানুষেরা আর কাঁদছিলেন না, কারণ ওই ভজনে এবং ওই ফুলগুলোর মধ্যে তারা গান্ধীজির একটা উপস্থিতি অনুভব করছিলেন. At every station, sorrowful crowds filled the platform. দুঃখিত চিত্ত জনতা প্রতিটা স্টেশনকে ভরিয়ে তুলেছিল. Amid song and prayer, the train reached Allahabad. গানের মধ্য দিয়ে এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেন পৌঁছেছিল আলাহাবাদে. The ashes were immersed in the Ganges. চিতাভস্য গঙ্গায় বিসর্জন করা হয়েছিল. Where a huge crowd had gathered at the bank. যেখানে হিউজ ক্রাউড, বিপুল জনতা গঙ্গার তীরে জমায়েত হয়েছিলেন. Afterwards, we all went back to Delhi. তারপর আমরা সবাই দিল্লি ফিরে গেছিলাম. দেখো, এখানে ফার্স্ট লাইনে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স. ডেকড ওয়ার্ডটার মিনিং হচ্ছে ডেকোরেটেড, মানে সজ্জিত. ওই কম্পার্টমেন্টটা ফুল দিয়ে সজ্জিত ছিল. তারপর পরের লাইনেই আছে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস. ভজন হচ্ছে কাইন্ড অফ ডিভোশনাল সং, একটা ধরনের প্রার্থনা গীতি, গানেরই একটা ধারা. ইমার্সড, ইমার্সড মানে হচ্ছে বিসর্জন দেওয়া, অথবা এমনও হয় কোনো কিছুর মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া, টু বিকাম কমপ্লিটলি ইনভলভড ইন সামথিং. তো এই ফার্স্ট প্যারাগ্রাফ যে আমরা পড়লাম ইউনিট 3, এই ফার্স্ট প্যারাগ্রাফটাই আমরা দেখলাম যে it deals with the description of February 12, 1948. 1948 সালের 12ই ফেব্রুয়ারির বর্ণনা এখানে দেওয়া হচ্ছে. যদিও এই ডেটটা তোমাদের বইতে নেই, কিন্তু যেদিন স্পেশাল ট্রেনে করে গান্ধীজির চিতাভস্য নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদের উদ্দেশ্যে, হিস্টোরিক্যাল ডকুমেন্ট থেকে 1948, the day on which Gandhiji's ashes were taken to Allahabad for immersion. Thousands of people thronged at each and every platform. প্রতিটা প্ল্যাটফর্মে, প্রতিটা স্টেশনে thousands of people gathered. দেখো, এই একটা ছবি তোমাদেরকে আমি সেই ট্রেনের দেখাচ্ছি, কিভাবে মানুষেরা জমায়েত হয়ে আছেন গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে. আরো একটা কথা আমরা ফার্স্ট প্যারাগ্রাফে পাচ্ছি, আর একটা পয়েন্ট আমরা বলতে পারি যে পিপল অন দ্য ট্রেন, দে ওয়ার নট
sorrowful anymore. At least they did not weep, because they felt the incorporeal presence of the father of the nation amid the flowers and the songs. জাতির জনক গান্ধীর একটা উপস্থিতি, একটা অবয়বহীন উপস্থিতি। তিনি হয়তো ফিজিক্যালি প্রেজেন্ট নেই, কিন্তু ট্রেনের সমস্ত ফুলের মধ্যে, গানের মধ্যে, তাদের চেতনার মধ্যে তিনি ভীষণ রকমভাবে উপস্থিত আছেন। তারপর সেকেন্ড প্যারাগ্রাফ। Back in Delhi, I felt at sea. I had not directly worked with Gandhiji, gone to prison at his call, or made any sacrifice for my country. দিল্লি ফিরে এসে I felt at sea. আমি অথই সমুদ্রে পড়েছিলাম যেন। আমি বুঝতে পারছিলাম না কি করণীয়। I had not directly worked with Gandhiji. গান্ধীজির সঙ্গে আমি প্রত্যক্ষভাবে হাঁটিও নি, জেলেও যাইনি তার ডাকে, অথবা আমার দেশের জন্য কোনো ত্যাগ আমি তার ডাকে করিনি। কারণ নয়নতারা সেহগল গান্ধীজির থেকে বয়সে অনেক ছোট, তিনি তখন অনেক ইম্যাচিওর। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, আমার বোনেরা এবং আমি এবং আমাদের মতোই যারা বয়ঃকনিষ্ঠ মানুষ ভারতবর্ষের, দে হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স। অনলুকার্স মানে হচ্ছে দর্শক মাত্র। তারা কেবল ছিলাম দর্শক মাত্র। গান্ধীজির যে রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড, তাতে আমরা শুধু কেবল দর্শক মাত্র ছিলাম। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি অথই জলে পড়েছিলাম গান্ধীজিকে হারিয়ে। I felt I had grown up within a magic circle. আমি অনুভব করেছিলাম, I felt, যে আমি বড় হয়েছি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে। ম্যাজিক সার্কেল ব্যাপারটা কি আমি পরে এক্সপ্লেন করছি। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে I felt the magic circle had vanished. বাপুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করেছিলাম সেই ম্যাজিক সার্কেলটা disappeared, উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে সম্পূর্ণ রকম অরক্ষিত রেখে। আনপ্রোটেক্টেড, অরক্ষিত। দেখে নাও এই প্যারাগ্রাফের যেগুলো একটু ডিফিকাল্ট ওয়ার্ড আছে, অ্যাট সি বলে একটা ফ্রেজ আছে, সেইটা মানে হচ্ছে নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট টু ডু, কি করণীয় বুঝতে না পারা, পাজলড হয়ে থাকা। তারপর আছে দেখো গন টু প্রিজন, ফার্স্ট লাইনেই আছে প্রিজন ওয়ার্ডটা। প্রিজন মানে জেল, যেটা ওকে। ভ্যানিশড মিনস ডিসঅ্যাপিয়ার্ড, উধাও হয়ে গেছিলাম, উধাও হয়ে গেছিল। তো এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা, এই সেকেন্ড প্যারাগ্রাফে তোমরা দেখতে পাবে ন্যারেটারের একটা পার্সোনাল লস, তার একটা সেন্স। দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ন্যারেটস দ্য পার্সোনাল লস অফ দ্য ন্যারেটার। ন্যারেটারের গান্ধীকে হারিয়ে কি অনুভূতি দিল্লি ফিরে এসে, সেটাতে সেকেন্ড প্যারাগ্রাফে বলা আছে। টু দ্য ন্যারেটার গান্ধী ওয়াজ অ্যাজ ইফ আ মেসায়া, আ সেভিয়ার। এই যে ম্যাজিক সার্কেলের যেটা আমি বললাম, পরে এক্সপ্লেন করছি, সেই ম্যাজিক সার্কেল ব্যাপারটা কি। ন্যারেটার বলছেন তিনি যেন একটা ম্যাজিক সার্কেলের মধ্যে বেড়ে উঠেছিলেন। কেন ম্যাজিক সার্কেল জিনিসটা কি? ম্যাজিক সার্কেল মানে হচ্ছে গান্ধীজির উপস্থিতিতে ন্যারেটার মনে করতেন যে গান্ধীজি ওয়াজ হার সেভিয়ার, হার মেসায়া, তার পরিত্রাতা। উইথ হিজ ডেথ দ্য ন্যারেটার ইনিশিয়ালি লস্ট নার্ভস। ন্যারেটার হতাশ হয়েছিলেন। শি ফেল্ট হার গার্জিয়ান এঞ্জেল, হার প্রোটেক্টিভ পিলার, that is Mahatma Gandhi, is no more. So she said the magic circle had vanished. মানে গান্ধীজি তার অভয় হস্ত ন্যারেটারের মাথার উপর ছিল। গান্ধীজি তার গাইড ছিলেন, পাথ ফাইন্ডার ছিলেন,
এখন তিনি যখন সশরীরে নেই, তখন ন্যারেটর স্বভাবতই প্রথমত ভেঙে পড়েছিলেন। The third paragraph begins with the introspection, a deeper introspection of the narrator, যেখানে আমরা দেখতে পাবো ন্যারেটর তার এই ডেসপন্ডেন্সি থেকে বেরিয়ে আসছেন। The narrator had overcome her despair. দেখো কি বলছে। With an effort, I roused myself. I asked myself, had Bapu lived and died for nothing? আমি একটা চেষ্টা করে নিজেকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তুললাম। আমি নিজেকে জিজ্ঞেস করেছিলাম, বাপু কি মারা গেছেন এবং বেঁচেছিলেন কোনো কিছুর জন্য না? তার শরীরের সঙ্গে সঙ্গেই কি তার সবকিছু শেষ? How could I so easily lose courage when he was no longer there? যখন তিনি আর নেই, আমি এত তাড়াতাড়ি কিভাবে আমার সাহস হারিয়ে ফেলেছিলাম? The narrator asked herself. My values were not so weak. আমার মূল্যবোধ তো এত দুর্বল ছিল না, কারণ গান্ধীজির ফলোয়ার্সদের মূল্যবোধ এত দুর্বল হতে পারে না। Millions of people would have been ordinary folk but for Bapu. দেখো, millions of people would have been ordinary folk. হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষই থেকে যেত বা থেকে যেতেন যদি না বাপু থাকতেন। ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। এবং এরপরে যতগুলো লাইন আছে সেই সমস্ত লাইনগুলোতে গান্ধীজির কনসেপ্ট অফ ফ্রিডম ইজ এনক্যাপসুলেটেড। পরবর্তী সমস্ত লাইনগুলোতে, ইনক্লুডিং এই লাইনটা, গান্ধীজির স্বাধীনতার ধারণাটা খুব সুন্দর করে ধরা পড়েছে। আমি সেটা একটু বিশদে তোমাদেরকে বলবো। তার আগে এই লাইনটাই বাটের একটা ব্যবহার সম্পর্কে তোমাদেরকে আমি একটু সচেতন করি। দেখো, বাট আমরা এটা কনজাংশন সবাই জানি, এবং কন্ট্রাডিকশন বোঝাতে এটা ব্যবহৃত হয় সাধারণত। যেমন একটা এক্সাম্পল আমি বলতে পারি, হি ইজ ইল বাট হি উইল গো টু স্কুল। সে অসুস্থ কিন্তু সে স্কুলে যাবে। সাধারণত অসুস্থ হলে কেউ স্কুলে যায় না। কন্ট্রাডিকশন, হি ইজ ইল, তাহলে তার স্কুলে যাওয়ার কথা নয়, বাট হি উইল গো টু স্কুল। এই যে অপোজিট কিছু বোঝাতে বাট কনজাংশন আমরা ব্যবহার করি। এখানে কিন্তু বাট সেই রকম অর্থে ব্যবহৃত হয়নি। এখানে বাট মানে হচ্ছে এক্সেপ্ট, EXCEPT, এক্সেপ্ট অর উইদাউট মানে ছাড়া। দেখো, বাটের এরকমও ব্যবহার হয়। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। দেখো, প্রথম এক্সাম্পলে বলা আছে, একটু ওয়েট করো। The cleaning is done now, all but the floors. সব জায়গায় পরিষ্কার করা হয়েছে, ফ্লোরস ছাড়া। They still have to be washed. Okay. I arrived at the airport and realized that I had brought everything but my passport. আমি এয়ারপোর্টে এসেছিলাম, ভেবেছিলাম সবই এনেছি, but my passport, without my passport, পাসপোর্ট ছাড়া। বাটের এই যে উইদাউট অর্থে ব্যবহার, জেনে নাও এটা। Everyone but Anna has checked in. সবাই এসেছিল অ্যানা ছাড়া। Nobody but the receptionist was left in the lobby of the hotel. রিসেপশনিস্ট ছাড়া হোটেলের লবিতে আর কেউ ছিল না। সেরকমই মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষই থেকে যেতেন বাপু যদি না থাকতেন। আচ্ছা, পরের লাইনগুলো আমি একটু বলি। এর পরের লাইনগুলো ভীষণ ভাইটাল। থার্ড ইউনিটের আপ্তবাক্য বা কি সেন্টেন্সেস বলা যায়। He brought them out of indifference and awakened them to one another's suffering. গান্ধীজি তাদেরকে ইনডিফারেন্স থেকে বের করে এনেছিলেন, উদাসীনতা থেকে বের করে এনেছিলেন, এবং অন্যের যন্ত্রণার প্রতি জাগিয়ে তুলেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গান? বাপু নেই, তাতে কি হয়েছে? We were still there, young, strong and proud
to bear his banner before us. আমরা তো ছিলাম, আমরা তো আছি, যারা ইয়াং, যারা স্ট্রং, যারা শক্তিশালী, যারা বয়সে কম, এবং যারা বাপুর পতাকা সামনে তুলে ধরতে যথেষ্ট গর্বিত। আমরা একটা বাংলায় লাইন জানি, একটা পংক্তি, তোমার পতাকা জাড়ে দাও, তারে বহিবারে দাও শকতি। তো ন্যারেটার এই থার্ড প্যারাগ্রাফে এসে তিনি ফিল করলেন যে গান্ধীর পতাকা উন্নত উচ্চে তুলে ধরার জন্য তাঁরা রয়েছেন। তাই গান্ধীজি সশরীরে না থাকলে এমন কিছু ক্ষতি নেই। দে আর রেসপন্সিবল নাও to bear Gandhi's banner before them. Bapu had passed away, but his India would continue to live in his children. বাবু মারা গেছিলেন, কিন্তু তার ভারতবর্ষ তার সন্ততির মধ্যে বেঁচে থাক। দেখো, এই যে লাস্ট লাইন্স গুলো বললাম, অর্থাৎ মিলিয়নস অফ পিপল থেকে শুরু করে ইন হিজ চিলড্রেন, এখানেই তোমরা গান্ধীজিকে আবার একবার চিনতে পারবে। সেকেন্ড ইউনিটে আমরা পড়েছিলাম, দেখো একটা জায়গা ছিল যে গান্ধীজি টুক দ্য নেসেসিটি অফ দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান অ্যান্ড ট্রান্সফর্মড দেম ইন্টু এ জয়ফুল এফোর্ট। এটা আমি সেকেন্ড ইউনিটে ইলাবোরেট করেছিলাম। সেই লিঙ্কটা আমি আজকের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সাধারণ মানুষের প্রয়োজনীয়তাকে চয়ন করে সেখানে সেই প্রয়োজনীয়তাগুলো থেকেই গান্ধীজি সাধারণ মানুষকে জাগিয়ে তোলবার চেষ্টা করতেন। এটা আমরা সেকেন্ড ইউনিটে পড়েছিলাম। আজকে থার্ড ইউনিটের এই যে লাইন্সগুলো শেষগুলো পড়লাম, এইগুলো যেন তারই ওই গান্ধীজি টুক দ্য নেসেসিটি অফ দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান অ্যান্ড ট্রান্সফর্মড দেম ইন্টু আ জয়ফুল এফার্ট, এরই একটা ফুল ফ্লাওয়ারিং, পূর্ণ বিকাশ বলা যেতে পারে। Gandhiji awakened the common people of India and brought them out of their latent existence. He wanted to tear apart their sleeping souls and to arouse their duty towards community development and country reformation. গান্ধীজি মনে করতেন যে স্বাধীনতা আসছে সেই স্বাধীনতায় সবার অংশী হওয়া উচিত, সেই স্বাধীনতা হওয়া উচিত অল ইনক্লুসিভ। তাই ভায়োলেন্ট মুভমেন্টে গান্ধীজি বিশ্বাস করতেন না। গান্ধী বিশ্বাস করতেন ভায়োলেন্সের যে হাতিয়ার মানে ওয়েপন্স, সেই ওয়েপন্স তো সবার হাতে নেই। তাহলে ভায়োলেন্সের ওয়েপন হোল্ডার যারা, স্বাধীনতা এলে তাদেরই স্বাধীনতা হবে। সুতরাং সেই স্বাধীনতা ডেমোক্রেটিক নয়। তাই ভায়োলেন্স কোনো ডেমোক্রেটিক মোড অফ এক্সপ্রেশন নয়। গান্ধীজি বিশ্বাস করতেন আত্মজ্ঞান, যেটা সেলফ রিয়েলাইজেশন, সেখান থেকেই স্বাধীনতা আসা প্রয়োজন। তাই তার যে আইডিয়া অফ স্বরাজ, সেই স্বরাজের জন্য তিনি সেলফ লিবারেশনের কথা বলেছিলেন। নিজের জড়ত্ব থেকে প্রথমত নিজের মুক্তির কথা ভেবেছিলেন, যেটা রবীন্দ্রনাথ বলছেন ছোট আমি থেকে বড় আমির দিকে যাত্রা। গান্ধীজি আপামর ভারতবাসীর সঙ্গে মিশে তাদের ছোট আমিগুলো থেকে সেই বড় আমিগুলোকে বের করে আনতে চেয়েছিলেন, যাতে করে সেই সেলফ লিবারেটেড বড় আমিগুলো সোশ্যাল সার্ভিসের প্রতি অবলাইজড থাকে, তাদের যেন কমিউনিটি ডেভেলপমেন্ট, কান্ট্রি রিফরমেশন এর প্রতি দায়বদ্ধতা থাকে। এটা শুধুমাত্র পলিটিক্যাল ফ্রিডম নয়, যে ফ্রিডমে স্বরাজ জুড়ি গাড়ি চড়ে সাহেবের মতো ঘোড়া গাড়ি চেপে আসবে। দেখো, নজরুলের একটা কবিতা আছে, তোমাদেরকে আমি একটু দেখাই।
কবিতাটা এক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। আমি যেটুকু বলবো, রবে নাকো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি, চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে, মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চাই না স্বরাজ, চাই দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। দেখো, সে সময় কনসেপ্ট অফ ফ্রিডম একটা ডিবেটেবল ইস্যু ছিল। যারা ভেবেছিল স্বরাজ আসবে শিশুর নুন ভাতের পরিবর্তে, শিশুর নুন ভাতটাকে স্যাক্রিফাইস করে স্বরাজ আনতে হবে, গান্ধীজি সেই ধারণার বিরোধী ছিলেন। তিনি বলতেন স্বরাজ আসবেই, সেই স্বরাজ শুধু লন্ডন থেকে নতুন দিল্লিতে আসবে না, সেই স্বরাজ লন্ডন থেকে কলকাতায় বা আহমেদাবাদে থাকবে না, সেই স্বরাজ প্রতিটা ভারতবাসীর গৃহকোণে পৌঁছে যাবে। তার জন্য ভারতবাসীকে প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতির কথাই গান্ধীজি বারবার বলতেন। সেই জন্য তিনি কমন পিপল অফ ইন্ডিয়া, তাদেরকে জাগিয়ে তুলতে চাইতেন, তাদের সুপ্ত সত্তাকে ছিঁড়ে ফেলে বড় আমিগুলোকে তাদের থেকে বের করে আনতে চাইতেন, যাতে স্বরাজ যখন আসবে তখন তারা যেন প্রস্তুতি রাখতে পারেন, তারা যেন সেই স্বরাজটাকে টেস্ট করতে পারেন। এই যে দিস কল ফর স্পিরিচুয়াল ফ্রিডম, এইটা কিন্তু আমরা অনেকের কাছে শুনি। ইট ওয়াজ echoed in the contemporary voice of রবীন্দ্রনাথ টেগোর। তিনি বলছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। বিবেকানন্দ, তিনি বয়সে আর একটু কনিষ্ঠ, তিনি বলছেন, arise, awake and stop not till the goal is reached। এই যে arise, awake, এটাই গান্ধীজি বলছেন। দেখো এই লাইনটাতে arise, awake যেটা বলছি, he brought them out of indifference and awakened them to one another's suffering। সাধারণ মানুষকে গান্ধীজি উদাসীনতা থেকে বের করে এনেছিলেন, আনতে চেয়েছিলেন। এটাই হচ্ছে তার মাস মোবিলাইজেশনের মূল মন্ত্র, যেটা আমরা বিবেকানন্দের মধ্যেও শুনছি, যে অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। রবীন্দ্রনাথ বলছেন, বিশ্বলোকের যে বিপুল তরঙ্গ, সেটা ব্যক্তি মানবের মনের আয়নায় ধরা দেওয়ার জন্য তার ক্ষুদ্র সত্তা থেকে তাকে বৃহৎ সত্তায় আসতে হবে। আবার গান্ধীজি অন্যত্র বলছেন, স্বরাজ হ্যাজ টু বি এক্সপেরিয়েন্সড বাই ইচ ওয়ান ফর হিমসেলফ। দেখো, গুটি কয় মানুষ শুধু স্বরাজ এক্সপেরিয়েন্স করবে না, স্বরাজ প্রতিটা ভারতবাসীকে এক্সপেরিয়েন্স করতে হবে, তার জন্য তার প্রস্তুতি প্রয়োজন। তাই তিনি বলছেন, যেটা বিবেকানন্দ বলেছিলেন, নতুন ভারত বেরুক, ওই যে লাঙল ধরে চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য থেকে, কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, এই যে বিবেকানন্দ ভারতবাসীর গৃহকোণ থেকে নূতন ভারতকে বের করে আনতে চেয়েছিলেন, গান্ধীজিও বলছেন, স্বরাজ ফর মি মিনস ফ্রিডম ফর দ্য মিনেস্ট অফ আওয়ার কান্ট্রিমেন। সব থেকে পদদলিত দেশবাসীও যেন স্বরাজের স্বাদ পায়। এটাই হচ্ছে গান্ধীজির কনসেপ্ট অফ ফ্রিডম। এটা তোমাদেরকে আমি প্রসঙ্গক্রমে বলে ফেললাম অনেকগুলো কথা। গান্ধীজি ডিড নট বিলিভ ইন পলিটিক্যাল ফ্রিডম পার সে, হি অলসো অ্যাডভোকেটেড ফর স্পিরিচুয়াল ফ্রিডম। তাই এই যে লাইনটা তোমরা দেখছো, উই ওয়ার স্টিল দেয়ার, ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। এই যে উই, আবার পরের লাইনে আছে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এই যে উই বলছে বা এই যে চিলড্রেন বলছে, গান্ধীজির এই উই বা এই চিলড্রেন, এর কিন্তু বিশাল ব্যাপ্তি।
নয়নতারা সেহগাল বা তার মতো গুটিকয় প্রিভিলেজড মানুষ যে শুধু গান্ধীজির কল্পিত স্বাধীনতার স্বাদ পাবেন তা নয়। এই চিলড্রেন বা এই যে সর্বনাম প্রোনাউন একটা উই, এর ব্যাপ্তি বিশাল। অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ইনক্লুডিং দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য কমন পিপল who live even in the most dilapidated huts, in the poorest village of the country, দেশের মধ্যে সব থেকে দরিদ্র হতভাগ্য গ্রামের সব থেকে পদদলিত মানুষটিও গান্ধীজির চিলড্রেনের মধ্যে একজন চাইল্ড, গান্ধীজির উইয়ের মধ্যে একটা আই। তাই চরকা হাতে যে বুড়োকে আমরা দেখি চরকা কাটছেন, সেই চরকা একটা মঙ্গল প্রতীক। নিদ্রিত ভারত সত্তা যখন জাগ্রত হয়েছিল, সেই জাগ্রত ভারত সত্তার একটা মঙ্গল প্রতীক হচ্ছে চরকা, যেটা সেলফ সাফিসিয়েন্ট ইন্ডিয়ার ধারক চিহ্ন। থিমেটিক্যালি এইটুকুই বললাম। এরপর থার্ড ইউনিটের কিছু মিনিংস তোমাদেরকে আমি বলে দেব। দেখো, ইনডিফারেন্স বলে একটা আছে, হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। ইনডিফারেন্স মিনস ল্যাক অফ ইন্টারেস্ট অর ফিলিং, আগ্রহের অভাব বলা যেতে পারে। রাউজড আছে, রাউজড টু মেক সামবডি ওয়েক আপ, কাউকে জাগিয়ে তোলা। তারপর আছে অ্যাওয়েকেন্ড। অ্যাওয়েকেন্ড মিনস, এটা অ্যাওয়েকেন্ড হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট হচ্ছে অ্যাওয়েকেন, AWAKEN। অ্যাওয়েকেন মিনস টু ওয়েক আপ, নিজে জেগে ওঠা, অথবা টু মেক সামবডি ওয়েক আপ, কাউকে জাগিয়ে তোলা। রাউজের মতো এটাও তাই। পাস্ট অ্যাওয়ে, ডায়েড। পাস্ট অ্যাওয়ে মানে মারা গেছিল। তো উইথ দিস we have completed with the text, The Passing Away of Bapu.